ও আড্ডা এই দুটোকে মনে হয় কোনোদিনও আলাদা করা যাবে না। যেখানেই দেখবেন বাঙালি সেখানেই দেখবেন দারুণ একটা আড্ডা জমে গেছে। সে আড্ডা যেখানেই হোক, কলেজের ক্যাম্পাসে অথবা কফি হাউসে বা বাসে, ট্রেনে, এমনকি মারা বাচ্চাদের স্কুলে পৌঁছে সেখানেও আড্ডা মারে। আড্ডা যে শুধু আজকের দিনের কথা তা নয়, আড্ডা শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। সেখানে সেই বিশাল বাথ হাউস ছিল এবং সেখানে শরীরের চর্চার সঙ্গে সঙ্গে হতো মননের চর্চা। আজকালকার আড্ডায় দেখবেন একটা জিনিস খুব ঢুকে গেছে, পরনিন্দা পরচর্চা। সেই আড্ডা কিন্তু সেরকম এনজয়েবল হয় না। আসল আড্ডা জমে যখন সেখানে শিল্পীরা থাকে, মানে ধরুন সিনেমার আড্ডা, সত্যজিৎ রায়, চিনানন্দ দাশগুপ্ত, হরিশোধন দাশগুপ্ত, সুব্রত মিত্র, অথবা ধরুন কবিদের আড্ডা, অমিয় চক্রবর্তী, তারপরে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত। শুনেছি এদের আড্ডা দারুণ কনস্ট্রাকটিভ হতো। আর সব থেকে দারুণ আড্ডা হয় যখন সেখানে বন্ধুরা থাকে, মানে পিঙ্কি, মনামি, দেবযানী, সায়ন্তনী, সুদীপা এবং আমি। সেরমভাবেই তো শুরু হয়েছিল নারী। তাহলে চলুন আপনাদের সঙ্গে আড্ডা দিতে দিতে শুরু করছি আজকের নারী। নমস্কার, আমি সায়ন্তনী। শুরু করছি আজকের নারীর ফ্যাশন। আমরা তো শাড়ি, সালোয়ার, কুর্তা এইসব নিয়ে প্রায় রোজই কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো একদম ইয়াং জেনারেশনের ব্যাপারে, অল্প বয়স্কদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য একজন ইয়াং ডিজাইনার। আজকে আমার সঙ্গে আছে সাগের। নমস্কার সাগের। নমস্কার। আপনি কাজ কিভাবে শুরু করলেন? আমি কাজটা রিসেন্টলি শুরু করেছি। আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতে ভীষণ ভালোবাসতাম। তো ছবি আঁকতে আঁকতে হঠাৎ একদিন কতগুলো নিজের টি শার্টের উপরে এমনি ফেব্রিক নিয়ে কালার করতে করতে দেখলাম যে আমি যেহেতু এটা পারছি সেহেতু এটা আমি কেন মানে অন্যজনে কেন করবো না। তারপরে আমার এই কাজগুলো দেখে প্রতিবেশীরা খুব খুশি হয়ে আমাকে আস্তে আস্তে বললেন যে আমার এটা করে দে, আমার এটা করে। এইভাবে করতে করতে আমি মোটামুটি শুরু করে ফেললাম। কতদিন ধরে করছেন এটা শুরু করেছি প্রায় 6 মাস হয়েছে, মানে খুব রিসেন্টলি শুরু করেছি। কি করছেন? বেসিক্যালি টি শার্টের উপরেই করছেন? হ্যাঁ, এখন আপাতত টি শার্টের উপরেই করছি, তবে পরবর্তীকালে আরো অনেক নতুন কিছু করার ইচ্ছা আছে। এই টি শার্টসগুলো এগুলো কি ছেলেদের জন্য নাকি ছেলে মেয়ে? না, মেয়েদের জন্য আছে। এই দেখুন একটা টপ রয়েছে, যেটা আমি একটু আমাদের দর্শকদের দেখাই। আচ্ছা, এটার উপরে আপনি এই ডিজাইনটা করেছেন তো? এটা ভীষণ, আসলে আমি কতগুলো এক্সিবিশন করেছিলাম, সেখানে আমি প্রচুর টি শার্ট করেছিলাম, তার মধ্যে দেখেছিলাম এটাই সবচেয়ে বেশি চলেছে, তাই সেটা আমি সব জায়গায় এখন করার চেষ্টা করছি। আমি পরে আছি, সেটা ভালো চলেছে, আপনি পরে সব জায়গায় প্রচার করছি। আচ্ছা, তা আপনি এক্সিবিশনটা কোথায় করেছিলেন? এটা করেছিলাম আইডেন্টিটিতে। আপনি কি এরকম এক্সিবিশন করেন? না, শুরু করেছি, যেহেতু খালি আস্তে আস্তে এগোচ্ছেন। ঠিক আছে, আর ওই টি শার্টটা আমি দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। এটা আছে একটা ব্লক প্রিন্ট। হ্যাঁ, অবশ্যই। এটা রয়েছে একটা ব্লক প্রিন্টের উপর। আমি আসলে শুধু হাতে এঁকে করি না, এখন ব্লক তৈরি করে সেটাকে টি শার্টের উপর ছাপিয়ে নিজের ইচ্ছা মতো কালার দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই টি শার্টগুলো আপনি আলাদা করে কেনেন, তারপর ওর উপরে ডিজাইনটা নিজে করেন। আপনি যে টি শার্টটা পরে আছেন, যেটা একটু আগে আমরা দেখি, কোনো মিনিং আছে নাকি জাস্ট এমনি একটা অ্যাবস্ট্রাক্ট? জাস্ট এটা দেখতে সুন্দর, একটা এটা মুখের মতো ব্যাস, আদারওয়াইজ কোনো মিনিং নেই। আরেকটা টি শার্ট দেখি আমরা, কোনটা দেখবো? এটা দেখুন, এটাও একটা ব্লক প্রিন্টের উপর করা হয়েছে। এটা হচ্ছে সিম্পল মানুষের রোজকার কাজকর্মের উপর একটা ছোট্ট ব্লক ডিজাইন করা হয়েছে, মানে ব্লক প্রিন্ট বানানো হয়েছে, তারপর সেটা করা হয়েছে। আর ওখানটা ওটা বেশ কালারফুল। হ্যাঁ, ওটা কালারফুল দেখতে লাগছে আমার। এটা দেখুন, এটা সুন্দর। এটা কি, এটা কোনো মিনিং আছে? না, এটারও কোনো মিনিং। আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিজের মতো ইচ্ছে মতো কালার দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এখানে যদি কেউ কিছু রান্না বান্না করছে, এটা হাউস হোল্ড মতো একটা কিছু, তা আপনি বেশিরভাগ সময় কী টাইপের কালার ইউজ করেন? আমি সব ধরনের কালার ইউজ করি। মানে কালার তো সেভাবে যখন যেটা পছন্দ হয়, যখন যেখানে প্রয়োজন হয় সেটা মানে সেখানে ইউজ করে দিই, যাতে জিনিসটা ফুটে আর কি। তো কোনো কি একটা আপনার কোনো ফেভারিট কাইন্ডের ডিজাইন আছে নাকি আপনি চেঞ্জ করতে থাকেন? আমি পার্টিকুলার সেরকম কিছু ভাবি না, যখন যেটা ভালো লাগে তখন সেটার উপরেই পড়ে থাকি, মানে সেটাকেই নানাভাবে ইউজ করি। ওরকম কিছু একটা এক্সাক্ট কিছু নেই, যখন যেটা মাথায় আসে, যখন যেটা মনে হয় সেটাই আঁকছেন, সেটাই রং করছি। আপনার ইন্সপিরেশনটা কি? আমার ইন্সপিরেশন হচ্ছে ডেইলি লাইফে যেটা হয়, যেটা আমি
যেটা আমার সঙ্গে দেখেন রোজ দেখি, সেটাই হচ্ছে আমার ইন্সপিরেশন। নর্মাল লাইফস্টাইল থেকে আপনি আপনার ইন্সপিরেশন ড্র করেন, সেটাই আপনার কাজে ফুটিয়ে তোলেন। তো আপনার কি মনে হয় পুজো এসে গেছে, কালার অফ দ্য সিজন কি, মানে এমনিতেও আপনার কি মনে হয় কোন কালারটা এখন বেশি চলছে? আমার তো মনে হয় গ্রিন, কিন্তু তবুও বলতে লজ্জা নেই যে আমি গ্রিন কালারটা খুব একটা বেশি ইউজ করি না। মানে এবার পুজোয় দেখছি গ্রিনটা বেশি চলছে আর কি। কেন ইউজ করেন, ভালো লাগে না রংটা? আমার ভালো লাগে না। এখানে কিন্তু আরেকটা টি শার্ট লুকিয়ে আছে, ওটাও দেখবো। আচ্ছা, এটা ওই আগের ব্লকটা ইউজ করে করা হয়েছে। কালার কম্বিনেশন, এটা কালার কম্বিনেশন একটু চেঞ্জ করেছি। আচ্ছা, এবার আপনার এই টি শার্টসগুলোর রেঞ্জ কিরকম? এগুলো 175 থেকে 250 অবধি করা হয়েছে, মানে যাতে আমার মতো কলেজ পড়ুয়ারা যাতে সবাই পড়তে পারে আর কি। না, নিশ্চয়ই পড়বেন, আমরা সবাই একটু হেভি জামা কাপড় পরছি, এরকম টি শার্ট সেটা সুন্দর দেখতে, ভীষণই কমফোর্টেবল। আপনি ফিউচারে কি কি করার প্ল্যানস করছেন? আমার ভবিষ্যতে ইচ্ছা আছে শুধু টি শার্ট পরবো না, কুর্তা, পাঞ্জাবি সব কিছুর উপরে নানা ধরনের কাজ করবো। যেমন নতুন ইচ্ছা আছে সেটা হচ্ছে গেঞ্জির উপরে আমি সুতোর কাজ, সেই সঙ্গে ব্লক প্রিন্ট, সেই সঙ্গে ফেব্রিক, মানে সবকটা মিলিয়ে মিশিয়ে একটা অন্য ধরনের কিছু করতে চাইছি। ইচ্ছা তো আছে, দেখি চেষ্টা করব। নিশ্চয়ই হবে। আপনি কাজগুলি কোথাও শিখেছেন? না, কেউ কোথাও শিখিনি, নিজের থেকেই একা একা বাড়িতে প্র্যাকটিস করে করে এই অবধি এসেছি। সত্যি আপনার মতো ক্রিয়েটিভিটি যদি আমাদের দেশে থাকে, দেশের উন্নতি তো নিশ্চিত। আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। কি ইন্টারেস্টিং না, এত সুন্দর ক্রিয়েটিভিটি, সেটাও এত অল্প বয়সে। আপনাদের মধ্যেও কোথাও না কোথাও একটা ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, সেটার পরিচয় আমরাও কিন্তু একটু পেতে চাই। আপনাদের ছোট স্যাম্পল ডিজাইনগুলো আছে, সেগুলো আমাদের নিশ্চয়ই পাঠাবেন। সেটা এরকম একটা টি শার্টের উপরে পেন্টিংও হতে পারে, আবার কুরুশের কাজও হতে পারে, আবার একটা সেলাই পিসও হতে পারে, কিংবা পেপারে আঁকা একটা নর্মাল ডিজাইনও হতে পারে। সেই স্যাম্পল পিসগুলোর ভিত্তিতেই আমরা কিন্তু সিলেক্ট করব আমাদের বেস্ট ডিজাইনটা, এবং সেই ডিজাইনটা যদি আপনার হয়, আপনি সুযোগ পাবেন আমাদের এই প্রোগ্রামে আসার, আমাদের সঙ্গে বেশ গল্প করার। দেরি করবেন না, শিগগিরই পাঠিয়ে দিন। আর আমাদের এই ইয়াং ডিজাইনের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান, আমি কিন্তু মাধ্যম হতে একদম আছি, আমাকে জানাবেন। তাছাড়াও কিন্তু চিঠি লিখে পাঠাবেন। আজ তাহলে আসি, নমস্কার। সেদিনকে কি ঘটনা ঘটেছে জানেন তো? এমনি একটা আড্ডা মারতে বন্ধুর বাড়িতে চলে গেছি। ওখানে গিয়ে আড্ডা মারবো একটা মুড নিয়ে গেলাম, ওখানে গিয়ে দেখি সাংঘাতিক ব্যাপার, হই হই কাণ্ড। আমার বন্ধুর যে ছোটো বোন, তার হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা, এত পেটে ব্যথা ছটফট করছে। ওর বাবা মা সবাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো আড্ডা তো মারা হলোই না, বাড়ি ফিরে এলাম। রাত্রিবেলা ফোন করে জিজ্ঞেস করে শুনলাম ওর নাকি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তো মানে কি করে বুঝলি তোর অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ, এবং ডাক্তার বলছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে। সেদিন রাত্রে নাকি অপারেশন হবে, রাত্রি 12টার সময়। তো এমনি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে এসেছিলাম আমার এক রিলেটিভকে দেখতে। তো হঠাৎ ডক্টর পূর্ণেন্দী রয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখা হওয়াতে আমার কনফিউশনটা ক্লিয়ার করার জন্য ডক্টর রায়কে আমি এই ব্যাপারেই অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। ডক্টর রায়, আপনি তো সার্জন, আপনি একটু আমাকে কনফিউশনটা ক্লিয়ার করুন তো, যে পেটে ব্যথা হলো, ডক্টর বললো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, নার্সিংহোমে ভর্তি হলো, পরে নাকি শুনলাম অপারেশন। তো পেটে ব্যথা হলে অ্যাপেন্ডিসাইটিস এটা ধরবো কি করে আমরা? না, ধরবেন আপনি না, মানে আপনি যদি বুঝতে চান যে পেটে ব্যথা হলে আপনি কি করে বুঝবেন অ্যাপেন্ডিসাইটিস হলো, তা না। প্রথমত সিমটমসগুলোর কিছু কিছু লোকালাইজিং সাইন্স এবং তার সঙ্গে আমাদের ফাইন্ডিংস, ইনভেস্টিগেশনস, এগুলো সব অ্যাড করে আমরা ডায়াগনোসিসে আসি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কোন জায়গায় কি অর্গানগুলো থাকে। যদি কোনো পেশেন্ট কমপ্লেন করে যে লো গ্রেড ফিভার, একটু অল্প জ্বর হচ্ছে, নশিয়া বা ভমিটিং, একবার দুবার বমি হয়েছে, আর পেটে ব্যথাটা শুরু হয়েছিল প্রথমে নাভির চারপাশ থেকে এবং পরে ব্যথাটা পেটের ডান দিকে নিচের দিকে এসে সেটেল করেছে, তাহলে আমরা সাসপেক্ট করি প্রবাবলি অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এবার আমরা যখন পেটে হাত দিয়ে দেখি, ঠিক নাভি থেকে ডান দিকে তলার দিকে ওই এরিয়াতে ম্যাকবার্নিস পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় অ্যাপেন্ডিক্স থাকে। সেখানে টিপলে যদি প্রচণ্ড ব্যথা অনুভূতি হয়, যেটা টেন্ডারনেস, তাহলে অ্যাপেন্ডিক্স হওয়ার প্রবাবিলিটি হাই। এই সমস্ত জিনিসগুলো নিয়ে অনেক সময় যদি ডাউটফুল থাকে, তাহলে এর পরেও অ্যাডিশনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে। কিরকম ধরনের ইনভেস্টিগেশন? যেমন ধরুন, খুব মানে ভালো আলট্রাসোনোলজিস্ট, যে খুব ভালো রেডিওগ্রাফার উইথ এ গুড আলট্রাসাউন্ড মেশিন, অ্যাপেন্ডিক্সের ওয়াল থিকনেস মাপা যায়। যদি ইনফেকশন হয় তাহলে অ্যাপেন্ডিক্সটা ফুলে ওঠে, অনেকটা ইডিমা হয়ে থাকে,
সেইখানে থিকেনিং, ওয়াল থিকনেসটা বোঝা যায়। আর আরেকটি ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস যাদের অনেক সময় মাঝে মধ্যে অন অ্যান্ড অফ ব্যথা হচ্ছে আবার ঠিক হচ্ছে, তাদের অনেক সময় বেরিয়াম মিল করে যদি দেখা যায়, আর যখন ফ্লুরোস্কোপি, বেরিয়াম মিল মানে বেরিয়ামটা খাইয়ে আমরা দেখি কোথা দিয়ে বেরিয়ামটা যাচ্ছে, বেরিয়ামটা যখন অ্যাপেন্ডিক্স এরিয়াতে পৌঁছয় তখন স্ক্রিনে দেখে পেশেন্টটা ঠিক ওই জায়গায় টিপে যদি টেন্ডারনেস, ব্যথা এলিসিট করা যায়, তাহলে একটা ডায়াগনোসিস হয় যে হ্যাঁ অ্যাপেন্ডিক্স হতে পারে। তবে অনেক ক্ষেত্রে এটা এত সিভিয়ার ব্যথা হয়, মানে পেটে হাত দিলেই পেশেন্ট চিৎকার করছে ব্যথা, সেই সব ক্ষেত্রে কিন্তু আর কোনো টেস্টের প্রয়োজন হয় না, তখন ডাইরেক্টলি আমরা ধরে নিতে হয় যেটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আচ্ছা, এটা কেন হয়? মানে অ্যাপেন্ডিসাইটিস কেন হয় বলাটা অনেক সময় একটু ডিফিকাল্ট হতে পারে। ইনফেকশন যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে, তবে ফ্লেবোলেথ মানে অনেক সময় স্টুল থেকে কোনো ছোট স্ট্রাকচার বা কোনো হার্ডেন মেটেরিয়াল যদি অ্যাপেন্ডিক্সের লিউমেনে গিয়ে ঢোকে, মানে সিকাম দিয়ে অ্যাপেন্ডিক্সের ভেতরে যদি ঢুকে আটকে যায়, তাহলে সেই জায়গায় অবস্ট্রাকশন হয়ে, তাহলে সেখান থেকে একটা অবস্ট্রাকটিভ টাইপ সিভিয়ার একটা ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এটা কি আমরা কিছুভাবে প্রিভেন্ট করতে পারি? খাওয়া দাওয়া রেস্ট্রিকশন বা কিছু? না, এটার সঙ্গে খাওয়া দাওয়ার তো কোনো সম্পর্ক নেই। আর সাধারণত লো এজ গ্রুপে অনেকেরই হয়ে থাকে, তবে তাই বলে যে অ্যাডাল্টদের হয় না তাও না। আবার অনেক সময় অন্য অসুখ অ্যাপেন্ডিসাইটিস হিসাবে প্রেজেন্ট করতে পারে, মানে এই এরিয়াতে অন্য কোনো ইনফ্লামেশন যদি হয়, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সত্যি অ্যাপেন্ডিসাইটিস কিনা সেটা ধরা। একটা দুটো উদাহরণ দিয়ে, যদি ইউরেটার, কিডনি থেকে যে পেচ্ছাপের নালী দিয়ে যেটা ব্লাডারে আসে, সেখানে যদি স্টোন হয়, তাহলে অনেক সময় ডান দিকে তলপেটে অসহ্য যন্ত্রণা হতে পারে, যেটাকে আমরা ইউরেটারি কলিক বা রিনাল কলিক টাইপের বলি। তবে সেই ব্যথাটা সাধারণত পিঠের থেকে সামনের দিকে এগিয়ে আসে। আবার অনেক সময় মেয়েদের যদি টিউবস বা ওভারিতে কোনো পেন হয়, যদি ওভারি সিস্ট টুইস্টেড হয় বা টিউবসে পেন হয় বা ইনফেকশন হয়, যেটা আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি বলা হয়, তাহলে ব্যথাটা এরকম তলপেটের ডান দিকে জ্বর, বমি, এই জিনিসগুলো হতে পারে। তো অতএব এখন প্রশ্ন আসছে, যখন আমাদের সাসপিশন হয়েছে যে তার মানে ডান দিকের তলপেটে একটা প্যাথোলজি আছে, সো আইডিয়াল ইনভেস্টিগেশন ইজ ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি। এখন ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপির মানে আগেকার দিনে যে জিনিসটা আবার বলছিলাম কি হতো, তাহলে সেই পেট কেটে অ্যাপেন্ডিক্স অপারেশন করা, এখন হচ্ছে যে আমরা নাভির কাছে ছোট একটি ফুটো করে একটি টেলিস্কোপ এবং ক্যামেরা দিয়ে আমরা ডাইরেক্টলি দেখা, তাহলে আমরা অ্যাপেন্ডিক্সটা দেখতে পাচ্ছি। আমরা সেটাকে আরেকটি পোর্টের সাহায্যে ইনস্ট্রুমেন্ট দিয়ে নাড়িয়ে দেখতে পারি যে অ্যাপেন্ডিক্সটা ইনফেক্টেড কিনা। এখন নিডুলস্কোপি বলে একটা জিনিস এসছে, মানে শুধু ডায়াগনোসিসের জন্য যদি দরকার করা হয়, তাহলে আর অত বড় মানে টেলিস্কোপটাও ঢোকাতে হয় না। এখন সরু একটা নিডলের ভেতর দিয়ে টেলিস্কোপ পাস করানো যায়, যেটা 2 মিলিমিটার, মানে এরকম সূক্ষ্ম, এবং তাহলে আমরা ডায়াগনোসিস করে দেখে নিতে পারি যে কি আছে। যদি দেখা যায় যে না অ্যাপেন্ডিক্স না, জাস্ট টিউবস বা গাইনোকোলজিক্যাল ইনফেকশন, তাহলে আমরা জাস্ট বের করে আনতে পারি আর অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্ট ঠিক হয়ে যায়। বেসিক বলার উদ্দেশ্য অফ অ্যাডভান্টেজ অফ ল্যাপ্রোস্কোপি হলে যে অসুখটা ধরা পড়ে সেই অসুখটা করা ট্রিটমেন্ট সম্ভব, এবং যদি দেখে মনে হয় অ্যাপেন্ডিক্স হয়েছে, তাহলে ল্যাপ্রোস্কোপিক্যালি সেই অ্যাপেন্ডিক্সটা অপারেশন করা যায়। তখনই হ্যাঁ, এটা হচ্ছে একটা ফুটো দিয়ে ক্যামেরাটা থাকে, আরেকটি ছোট ফুটোর ভেতর দিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে পেটের ভেতরে ল্যাপ্রোস্কোপিক অন্যান্য অপারেশনের মতনই অ্যাপেন্ডিক্সটা অপারেশন করে বের করে আনা যায়। এটাতেও সেই একই রকম। অ্যাডভান্টেজ হচ্ছে স্কার কম হয়, বড় করে কাটতে হয় না, পেশেন্টের পরের দিনই উঠে হেঁটে ঘুরে টুরে বেড়াতে পারে, 24 ঘন্টার মধ্যে বাড়ি চলে যেতে পারে, এবং রিকভারি পিরিয়ড 6 থেকে 7 দিনের মধ্যে অফিস যাতায়াত। অ্যান্ড স্পেশালি মহিলাদের জন্য যারা হাউস ওয়ার্ক, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব, তাদের ইমোবিলিটি অনেক কমে যায়। দে ক্যান গো ব্যাক তাদের চিলড্রেনদের কাছে বা ফ্যামিলিতে এবং কাজকর্ম শুরু করতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে অ্যাপেন্ডিসাইটিস এখন আর সেই আন্দাজে ডায়াগনোসিস নয়। আগেকার দিনে আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তাও না, আমরা জাস্টিফাই করতে পারি ব্লাড টেস্ট দিয়ে,
আমরা সূক্ষ্ম আল্ট্রাসাউন্ড স্ক্যান করে বুঝতে পারি, তাতে না হলে আমরা ল্যাপারোস্কোপ ঢুকিয়ে ছবিতে ডিরেক্টলি অ্যাপেন্ডিক্স দেখে অ্যাপেন্ডিক্স হলে তখনই আমরা অপারেশন করি, আর তা না হলে করি না। এটা কি মানে মারাত্মক হতে পারে? মানে ধরুন ধরা পড়ছে না, ব্যথা হচ্ছে, কমে যাচ্ছে, মারাত্মক হতে পারে কি? অনেক সময় শুনেছি বাস্ট করতে পারে। বাস্ট করা ব্যাপারটা কি? বার্স্ট করাটা হয়তো একটা লেম্যানস টার্ম, ইয়েস, রাপচার করে। এটা কিন্তু মানে হঠাৎ একদিনে দুম করে একটা বেলুন ফাটার মতন ফেটে যাওয়া না। যার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সে কিন্তু কষ্ট পাচ্ছে, জ্বর হয়েছে, ব্যথা হয়েছে, বমি করছে, তা সত্ত্বেও সে নেগলেক্ট করছে, সেখানে ইনফেকশন হয়ে পুঁজ হয়ে পাস হয়ে সেটা রাপচার করতে পারে। ইয়েস, তাহলে সিরিয়াস হতে পারে, পেরিটোনাইটিস হয়ে যেতে পারে, তখন হয়তো বড় করে কেটে অপারেশন করতে হতে পারে, সেখানে ইনফেকশনটা ভালো করে ওয়াশ করতে হতে পারে। বেসিক উদ্দেশ্য যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন খুব সিম্পল, এটা ডায়াগনোসিস করা খুব একটা কমপ্লিকেটেড না, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন অন্য কোনো অসুখ মিস করছি কিনা, আর অন্য কন্ডিশনের জন্যে ডাইরেক্টলি শিওর না হয়ে অ্যাপেন্ডিক্সটা বাদ দিচ্ছে কিনা। কারণ আমার টিচার বলতেন যে ইট ইজ very easy to become a good surgeon, but the most important training in surgery is to learn when not to do surgery. মানে পেটে ব্যথা হলেই যে অপারেশন, আমাদের জানতে হবে যে বাচ্চাদের কৃমির থেকে ব্যথা হচ্ছে কিনা, কনস্টিপেশন থেকে কোলনিক স্প্যাজম হচ্ছে কিনা, এই ডায়াগনোসিস আসাটাই ইম্পর্টেন্ট। আর সেই জন্যই ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিটা ইম্পর্টেন্ট, which is a simple procedure, একটা ল্যাপারোস্কোপ ঢুকিয়ে দেখে নেওয়া, এবং যদি অ্যাপেন্ডিক্স ডিজিজ থাকে সেটা বাদ দেওয়া, আর না হলে বাদ না দেওয়া। কারণ বাদ দেওয়াটা ইজি, কিন্তু বাদ দিতে গিয়ে একটা নর্মাল অ্যাপেন্ডিক্স বাদ দিতে গিয়ে প্রবলেম হতে পারে। তলপেটে ব্যথা মানেই যে অ্যাপেন্ডিসাইটিস সেটা তো নয়। এতক্ষণ শুনলেন ডক্টর রায় কি বললেন। আর অ্যাপেন্ডিসাইটিসে ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল অপারেশন, আর ল্যাপারোস্কোপির যুগে তো এটা কোনো ব্যাপারই নয়। আর তাছাড়া কিন্তু নেগলেক্ট করবেন না, কারণ অ্যাপেন্ডিসাইটিস থেকে অনেক কিছু হতে পারে, সেটাও শুনলেন। তো আর অসুখ বিসুখ নিয়ে আলোচনা না করে এবার একটু ফিটনেস নিয়ে আলোচনা করা যায়। তুমি যে আমার চিরদিনের সেই নারী। এই যে মেশিনটি দেখছেন এটার নাম আর্ম লিফট, এবং এটা দুভাবে করা যায়, শুয়ে করা যায় এবং বসেও করা যায়। এইটা কোমরের আপওয়ার্ডস মানে ওয়েস্ট আপওয়ার্ডস আমাদের শরীরটাকে খুব পাওয়ারফুল করতে সাহায্য করে, শক্তি আনতে সাহায্য করে, পাওয়ারফুল হতে সাহায্য করে, এবং হাতের মাসেলসগুলো ডেভেলপ করতে সাহায্য হয়, টোনিং হতে সাহায্য হয়। যাদের ফ্ল্যাবি থলথলে হাত তাদের টোন্ড হয়ে শক্ত হচ্ছে, এবং যাদের খুব সরু হাত তাদের মাসেল ডেভেলপ করে আরও সুডৌল হচ্ছে। এবং এটার ঘরোয়া উপায় ডাম্বেলের সাহায্যে ওই 2.5 কেজি নিয়ে ওপরে চালনা করা, মানে একদম ওপরে যাবে, আবার কাঁধের মাঝামাঝি আসবে, সামনে আসবে, আবার ওপরে যাবে, এরকম। আচ্ছা, এটাতে আমি বলে রাখি এটা কিন্তু আরও বিশেষভাবে সাহায্য করে কাদের, যে যাদের ধরুন অনেক দিন শরীর চালনা করা হয়নি, বয়স হয়ে গেছে, ব্যথার জন্য হাতটা একেবারেই কিছু করতে পারছে না, তাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা থাকে। এই ফ্রোজেন শোল্ডার একবার হয়ে গেলে তো নানা রকম চিকিৎসার মাধ্যমে যেতেই হয়, এবং যখন ফিজিওথেরাপির কাছে আসে তখন আমরা বলি যে এই আর্ম লিফট মানে খুব অল্প রেজিস্ট্যান্স দিয়ে বা উইদাউট রেজিস্ট্যান্স দিয়ে শুরু করা, বাটারফ্লাই শুরু করা, এবং সেইগুলো যদি মানে সুবিধে না থাকে বাড়িতে ঘরের মধ্যে ডাম্বেল নিয়ে বা কিছু ওয়েটস নিয়ে ওপর তোলা, হাত সাইডে তোলা বা বাটারফ্লাই মুভমেন্ট করা, এগুলো করলে পরে খুবই সুবিধে আপনারা পাবেন। নমস্কার, আমি শান্তনী। শুরু করছি আপনাদের পছন্দের প্রোগ্রাম নারী বিউটি। অ্যারোমা থেরাপি আজকাল ভীষণই জরুরি হয়ে গেছে, আর ফেশিয়ালের গুণ তো আমরা সকলেই জানি। দুটোকে যদি কম্বাইন করা যায় রেজাল্টসগুলো কিন্তু ভীষণ ইফেক্টিভ হবে।
সেটাকেই বলা হয় অ্যারোম্যাটিক ফেশিয়াল, প্রিসাইসলি অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়াল। এই সম্বন্ধে বলার জন্য আজ আমার সঙ্গে আছেন বিবনের বিউটিশিয়ান মৌসুমিদি। মৌসুমিদি নমস্কার। নমস্কার। মৌসুমিদি, এই যে অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়াল, এটা আসলে কি? অ্যারোমাটা তো দেখো আমরা জানি যে 1000 BC থেকে শুরু, মানে ইন্ডিয়া, ইজিপ্ট, চীন সমস্ত দেশে এটা মানে তখন ভীষণভাবে চলতো। নিত্য নতুন গবেষণা হয়ে চলেছে এবং সেটাকে আমরা আবার নতুন করে ফেশিয়ালে, ট্রিটমেন্টে, স্কিন ট্রিটমেন্ট বলো, হেয়ার ট্রিটমেন্ট বলো, সমস্ত কিছুতে আবার ফিরিয়ে নিয়ে আসছে। সেই ধরনেরই একটা টাইপ হচ্ছে অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়াল, যেটাতে আমরা গ্যালভানিক বলতে কি? হ্যাঁ, যেটাতে আমরা অ্যারোমা ইউজ করছি উইথ গ্যালভানিক মেশিন। যে গ্যালভানিক মেশিনটা কি করছে, আমাদের যে অ্যারোমা অয়েল রয়েছে বা ক্রিম রয়েছে সেগুলোকে, স্কিনটাকে আরও ডিপলি পেনিট্রেট করতে আমাদের হেল্প করছে গ্যালভানিক মেশিনটা। গ্যালভানিক মেশিনটা। তো এই ফেশিয়ালটা কোন এজের জন্য রেকমেন্ডেড? এইটার একটা স্পেশাল পারপাস রয়েছে, যেটা হচ্ছে এটা পিগমেন্টেশনে ভীষণ ভালো হেল্প করে। আচ্ছা। তো পিগমেন্টেশন কভার করার জন্য বা পিগমেন্টেশনটাকে রিডিউস করার জন্য অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়ালটা কিন্তু ভীষণ ভালো। সুতরাং এজ ইজ নো বা, যার যদি কম বয়সেও পিগমেন্টেশন এসে যায় তো আমরা অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়াল করতে পারছি। আর মানে জেনারেলি মানুষ বলে একটু বয়স হলেই ফেশিয়ালস করা উচিত, কিন্তু আপনি বলছেন যে অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়ালটা করা যায় একটু অল্প বয়সে যদি পিগমেন্টেশন দেখা দেয়। হ্যাঁ, যখন ধরো আমাদের একটা কোনো শারীরিক কোনো প্রবলেম হলো, তাহলে সেক্ষেত্রে তো আমরা ডক্টরের কাছে বয়স কম বলে যাই না, এরকম ব্যাপার তো ডেফিনেটলি না। সুতরাং যখন এটা প্রবলেম এবং স্কিনের প্রবলেম, তাহলে ডেফিনেটলি আমাকে সেটার জন্য এগেনস্টে যেটা আমার দরকার সলিউশন, সেটা নিতেই হবে। এবং অবভিয়াসলি নট অনলি অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়াল বা আদার্স ফেশিয়াল, তার সাথে সাথে কিন্তু পিগমেন্টেশনের রুটটা কি, অন্যান্য কোনো ফিজিক্যাল কোনো কারণ রয়েছে কিনা সেটা কিন্তু একটু দেখে নিতে হবে এবং সেটা সলভটা অবভিয়াসলি করতেই হবে। কেউ যদি রেগুলারলি করতে চায়, যদি ধরুন কারোর খুব পিগমেন্টেশন আছে, তো কতদিন অন্তর অন্তর করা উচিত? এইটা কতদিন পর পর করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে প্রবলেমটা কতটা সিভিয়ার। ধরো যদি খুব বেশি পিগমেন্টেশন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ওয়ান্স ইন আ উইক আমরা রেকমেন্ড করি। আদারওয়াইজ টুয়াইস ইন আ মান্থ যথেষ্ট। তো আজকে আপনি সেটা ডেমনস্ট্রেট করছেন? হ্যাঁ, সেটা আজকে ডেমনস্ট্রেশন দেখা যাক তাহলে। হাই ত্রিপলি। আচ্ছা, প্রথমে যেটা করছি যে আমি এই থ্রু গ্যালভানিক মেশিন ওকে একটা, এটা একটু ধরো, ওকে একটা আমি মাইনাস একটা ক্রিম পাস করছি মাইনাসে, মানে ওর স্কিনটাকে ফার্স্টে ডিপলি আমি ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে? এই ফেশিয়ালটার জন্য কি কি ইউজ করা হয়, কি কি অ্যারোম্যাটিক জিনিসপত্র ইউজ করা হয়? ফার্স্টে আমরা যেটা করছি যে একটা অয়েল, ল্যাভেন্ডার অয়েল, সেই অয়েলটাকে আমার এই জলের মধ্যে কয়েক ড্রপ মেশানো রয়েছে, সেটা দিয়ে ফার্স্টে আমি কটন দিয়ে ওর মুখটাকে পুরো ওয়াইপ অফ করে নেব। সেটা হলে যেটা হবে যে ওর নার্ভসগুলো অনেক বেশি অ্যাক্টিভেট করবে এবং এটা আমাকে হেল্প করবে ওর ফেশিয়ালটাকে আরও যাতে ও স্কিনটা ডিপলি নিতে পারে, ডিপলি পেনিট্রেট করতে পারে। এবং ত্রিপলি মনে হয় একটা খুব সুন্দর ল্যাভেন্ডারের গন্ধ পাচ্ছে। আমি পাচ্ছি এখান থেকে। কত খরচ হয় একটা ফেশিয়াল করতে গেলে? এই একটা ফেশিয়াল করতে গেলে ধরো 250 থেকে শুরু, তারপরে ডিপেন্ডিং অন ট্রিটমেন্ট টাইপ বা কতটা সিভিয়ার প্রবলেম। তারপরে আমরা একটা ক্রিম ওর স্কিনে পাস করাচ্ছি, যেটা দিয়ে আমরা একটা রড রয়েছে, জানি আমরা গ্যালভানিকে, যেটা মাইনাস মানে তো ডিপ পেনিট্রেট করছে, স্কিনটাকে ক্লিন করছে। যে এটা যে করা হচ্ছে, তো অনেকেই তো পার্লারে নাও যেতে পারে, কিন্তু পিগমেন্টেশনের জন্য ঘরোয়া কি কোনো পদ্ধতি আছে? ঘরোয়া তো অনেক পদ্ধতি রয়েছে, যেমন এই ফেশিয়ালের সাহায্যে যেটা হয় যে এটা কিন্তু খুব চট করে রেমেডি দেয়। ঘরোয়া কিছু ফলো আপ করলে সেটা প্রথম থেকেই করা উচিত যাতে পিগমেন্টেশনটাই না আসে। তো ঘরে যেটা করতে পারি, একটা হচ্ছে যে স্ট্রবেরিটাকে, একটা ফল যেটা ভীষণ ভালো হেল্প করে পিগমেন্টেশন রিডিউস করতে, তো আমরা দুধের সাথে স্ট্রবেরিটাকে স্ম্যাশ করে মুখে মাখতে পারি। ওটা ভীষণ হেল্পফুল। ওটা ভীষণ হেল্পফুল। তাছাড়াও কি? এছাড়া হতে পারে বেসন,
প্রত্যেক ঘরে পাওয়া যায়। বেসনটাকে আমরা কাঁচা দুধের সাথে মিশিয়ে সেটার মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে সেটাকে আমরা রেগুলারলি ইউজ করতে পারি। রোজ? হ্যাঁ, রোজ রেগুলারলি ইউজ করতে পারি স্নানের আগে, যেটা করলে আমাদের কিন্তু পিগমেন্টেশনটা অনেকে তো বলে একটু গোলাপ জল দিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, গোলাপ জলটাও দেওয়া যায়। গোলাপ জলটা তো ইনফ্যাক্ট আমাদের অনেক কিছুতেই হেল্প করে। হ্যাঁ, সেটা খুব ভালো টোনার। এবার আমরা একটা অ্যারোমেটিক অ্যারোমা ক্রিমকে আমরা ম্যাসাজ ক্রিম সেটা দিয়ে এই পজিটিভ আয়রন দিয়ে পাস করাচ্ছি, যেটা দিয়ে কি হবে যে ও স্কিনটা খুব ডিপ পেনিট্রেট করে এই ক্রিমটা ভেতরে পৌঁছে যাচ্ছে, যেটা আমরা বাই হ্যান্ড এতটা ডিপ পেনিট্রেট কিন্তু করাতে পারি না। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে পুরো এই ক্রিমটাকে ওয়াইপ অফ করে নিয়ে কটন দিয়ে ওয়াইপ অফ করে নিয়ে আমরা একটা গুড ম্যাসাজ দেবো। কারোর যদি অ্যাকিউট পিম্পলসের প্রবলেম থাকে সেও কি ফেশিয়াল করতে পারে? যদি পিম্পল থাকে তাহলে এই ফেশিয়ালটা করতে পারে না। যদি আমরা পিম্পল মার্ক থেকে থাকে তাহলে কিন্তু এটা খুব ভালো যায়, ইফেক্টিভ, মানে ভীষণ এফেক্টিভ। এটা মার্কসটাকে রিডিউস করে, কিন্তু পিম্পলের জন্য অন্য ট্রিটমেন্ট। এটা হচ্ছে ভিটামিন ই নারিশিং ক্রিম একটা, যেটা ওর স্কিনটাতে খুব ভালো স্যুট করবে। তো এটা দিয়ে ম্যাসাজ করতে হবে। মোটামুটি এই ম্যাসাজটা করতে হবে ধরো 15 to 20 মিনিটস। স্কিন কিন্তু কখনোই তার বেশি ম্যাসাজ নিতে পারে না। অনেকের একটা ধারণা রয়েছে যে আমরা যদি অনেকক্ষণ ধরে ম্যাসাজ করি সেটা স্কিনের পক্ষে খুব ভালো। কখনোই নয়, তাতে স্কিনের আরও ক্ষতি হয় এবং তাতে স্কিন কিন্তু লুজ হয়ে যায়। সেটা উচিত নয়। 15 মিনিটস ইজ এনাফ। আচ্ছা, প্রথমে আমরা কিছু জেনারেল স্ট্রোক করে নেব, তারপরে যেটা করব যে কিছু অ্যারোমেটিক স্ট্রোক সেটা করে তারপরে এটাকে আমরা ফিনিশড অফ করব। কিছু স্পেশাল এরকম লিমফ্যাটিক স্ট্রোক আমরা দিয়ে থাকি। লিমফ্যাটিক স্ট্রোক বলতে অ্যারোমার যে স্পেশাল এই স্ট্রোকগুলোকে আমরা স্পেশাল পয়েন্টে হচ্ছে এবং পার্টিকুলারলি অন লিম্ফ, তো এগুলোকে যেন স্পেশালি লিমফ্যাটিক স্ট্রোক বলা হচ্ছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্রিমটাকে ভাইব্রেটর দিয়ে এক রাউন্ড ভাইব্রেটর চালানো হবে, সেটাকে আমরা বলছি ভাইব্রেটরি ম্যাসাজ। তাহলে কি ফেশিয়ালটা শেষ হয়ে গেল? না, শেষ হলো না, আমার প্যাকটা এখনো বাকি রয়েছে। আমরা যেটা করলাম যে ওকে ক্রিমটাকে ওয়াইপ অফ করে কোল্ড কম্প্রেস করে একটা ভাইব্রেটরি ম্যাসাজ দিয়ে তারপরে আমি কোল্ড কম্প্রেসটা করে নিলাম। এইবার আমি ওকে আন্ডার আই ক্রিম দিয়ে প্যাকটা লাগাবো। আন্ডার আই ক্রিমটা কিন্তু অলওয়েজ আমাদের রিং ফিঙ্গার দিয়ে লাগানো উচিত। কেন কি আমাদের চোখের এত ফাইনেস্ট স্কিন যে তার উপরে প্রেশারটা যত কম পড়ে ততই ভালো, এবং আমাদের রিং ফিঙ্গারের প্রেশার কিন্তু সব থেকে কম। সুতরাং আমরা অলওয়েজ এটাকে রিং ফিঙ্গার দিয়ে লাগানোর চেষ্টা করব। এটা আমরা যে আপনি প্যাকটা লাগাবেন, কিসের প্যাক এটা? এটা একটা অ্যারোমেটিক প্যাক, অ্যারোমার প্যাক, গ্লসি প্যাক এটাকে বলা হচ্ছে, যেটা পিগমেন্টেশনের পক্ষে ভীষণ ভালো। সেটার সাথে আমি অক্সি প্যাক মিক্স করে লাগাবো। অক্সি প্যাক অক্সি হচ্ছে কি যেটা অক্সিজেন রিডিউস করবে স্কিনে, এবং আমি এটাকে হাত দিয়েই লাগাচ্ছি। ব্রাশ দিয়েও লাগানো যায়, ব্রাশ দিয়ে অনেকে লাগান, কিন্তু হাত দিয়েও লাগানো যায়। এই প্যাকটাকে লাগিয়ে মিনিট 20 রাখতে হবে। আচ্ছা, যদি ক্লায়েন্টের ব্ল্যাক হেডস থাকে তাহলে আমরা সেটাও রিমুভ করে নেব। তার কারণ হচ্ছে পিগমেন্টেশনটা তো অয়েলি স্কিনেও হতে পারে এবং সেক্ষেত্রে ব্ল্যাক হেডস থাকাটা খুব নর্মাল। কারা বেশি করছে এই ধরনের ফেশিয়াল, মানে কোন এজ গ্রুপ থেকে আপনি বেশি ক্লায়েন্টস পাচ্ছেন? যেটা হয় যে জেনারেলি দেখবে পিগমেন্টেশনটা কিন্তু খুব কম বয়সে অতটা আসে না, একটুখানি এজেই বেশি আসে। তো সুতরাং এটা একটুখানি আফটার 35 সেই এজ গ্রুপটা আমি বেশি পাচ্ছি, এবং যাদের পিগমেন্টেশন আছে তাদের জন্য আমি বলতে পারি যে এই ফেশিয়ালটা কিন্তু অসম্ভব এফেক্টিভ। পিগমেন্টেশন ভীষণভাবে রিডিউস করতে এটা খুব ভালো সাহায্য করে। এটা তো একটা নতুন কনসেপ্ট, মানে এতদিন তো আমরা সেটা জানতাম না। হ্যাঁ, এটা রেসপন্সটা এমনি আদারওয়াইজ ভালো হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। দেখো, অন্য কিছু দীর্ঘদিন ধরে ট্রাই করার থেকে কয়েকটা সিটিংয়েই যদি আমার একটা এত সুন্দর সলভ আমি পাই, তাহলে কেন সবাই এটাই করবে না? পরে আমরা এটাকে রিমুভ করব,
করে যদি দিনের বেলায় কেউ পিগমেন্টেশনের ট্রিটমেন্টের জন্য এসে থাকেন, তাকে একটা সানস্ক্রিন লোশন দিয়ে আমরা বাইরে relieve যেতে করছি। আর না হলে যদি অন্য সময় হয় তাহলে তার স্কিনে যেরকম রিকোয়ারমেন্ট কোনো টোনার বা কোনো অ্যান্টিসেপটিক দিয়ে আমরা তাকে ছাড়ছি। ফেশিয়াল তাহলে এখানেই কমপ্লিট। অনেক ধন্যবাদ দিদি। আশা করি আপনাদের এই নিউ কনসেপ্টটা, যেটাকে বলা হয় অ্যারোম্যাটিক গ্যালভানিক ফেশিয়াল, সেটা বেশ পছন্দ হয়েছে। আমাকে লিখে জানাবেন কিন্তু। মৌসুমীদির সঙ্গে যদি যোগাযোগ করতে হয় সেটাও লিখে জানাবেন। আজ তাহলে এতখানি, ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আমি মনামি, আমার সঙ্গে আছে পিঙ্কি। আর আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছেন, তিনি হলেন নবনীতা রায় সরকার। আলফা বাংলার ইলিশে পার্বণে, মানে যেটা HHI-তে হয়েছিল, সেটাতে যে ইলিশ রান্নার প্রতিযোগিতাটা হয়েছিল তাতে কিন্তু নবনীতা দি সেকেন্ড হয়েছিল, তাই না? তো সেই জন্য আজকে আমরা নবনীতা দিকে আমাদের নারীর রান্নাঘরে আমন্ত্রণ জানিয়েছি। নবনীতা দি সেই স্পেশাল রেসিপিটা আমাদের আজকে শেখাবে। নবনীতা দি, একটু বলুন নামটা। সবুজে ইলিশ। সবুজে ইলিশ, ভীষণ ইন্টারেস্টিং নাম। আচ্ছা, সবুজে ইলিশে কি কি লাগছে একবার বলে দিন। ইলিশ মাছ, সর্ষের তেল, কাঁচা কুমড়ো, কাটোয়ার ডাঁটা, কালো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা। প্রথমে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। আচ্ছা, সেটা এখানেই হবে না কোনো পাত্র লাগবে আলাদা? না, এখানেই হয়ে যাবে। হ্যাঁ, এখানেই হয়ে যাবে। আচ্ছা, এই সবুজে ইলিশ নামটা দেওয়ার পেছনে কি কোনো কারণ আছে? সবুজে ইলিশ সেই কারণে যে কাঁচা কুমড়োটা সবুজ, কাটোয়ার ডাঁটাটাও সবুজ, ভেজিটেবলস ইউজ করা। আচ্ছা, সেই জন্যই সবুজে ইলিশ। আর ইলিশ মাছ ইজ অলওয়েজ এভারগ্রিন, তাই না? হ্যাঁ, এভারগ্রিন। আর নাম শুনে অনেক সময় খেতে ইচ্ছা করে না, নামটা ইন্টারেস্টিং হলে সেই জন্যই আর কি। এই রেসিপিটা কি আপনি তৈরি করেছেন? না না না, এটা আমার মার কাছ থেকে শেখা। মা আবার আমার দিদার কাছ থেকে শিখেছে। এটা আসলে মেনলি, হ্যাঁ, এটা ছিল বাংলাদেশের রান্না আর কি, রেসিপি। আপনি কি মানে মোটামুটি বাড়িতে খুব রান্না টান্না করেন? রান্না নিয়ে আর অন্য কিছু করেন? রান্না তো করি, ভালোই লাগে করতে। তাছাড়াও আমি সার্ভিস করি। আচ্ছা আচ্ছা। তো সময় পান ভালো ভালো রান্নাগুলো যে শেখেন বা সবাইকে খাওয়ান? হ্যাঁ, সময় পাই ছুটি ছাটার দিনে, আর লোকজন আসলে। ইনফ্যাক্ট সত্যি কথা কি জানিস, যে ভালো রান্না করে না তার সে সবসময় এত প্রেশারে থাকে, তাকে সময় বার করে নিতেই হয়। আচ্ছা, এবারে এটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করবেন। এটা ফুল আঁচেই হবে না? না, একটু ওটা গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেলে তারপর আস্তে করে দেবো। কতটা তেল লাগছে? তেলটা খুব বেশি লাগে না, কারণ ইলিশ মাছটা সবসময় মাছের উপর, মানে মাছের তেল দিয়েই হয়ে যায় আর কি। সেই জন্য এটা মোটামুটি 3-4 চামচ হলেই 3-4 চামচ হলে মানে এখানে 4টে পিস আছে, তার জন্য মাছটাকে কি খুব ভালো করে ভাজতে হবে নাকি? না, এটা একদমই ভাজতে হয় না মাছ। আচ্ছা, মাছ ভাজতেই হবে না, মানে এটা জাস্ট তেলটাই বোধহয় ভেজিটেবলস গুলো বা অন্য কিছু ভাজা ব্যাপার আছে। আলফার ইলিশে পার্বণে অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতা, কেমন লেগেছে আপনার? ভীষণ ভালো লেগেছে। আসলে মানে বাড়িতেই রান্না করি, বাড়িতেই সব মানে আত্মীয় স্বজনের প্রশংসা পাই, কিন্তু বাইরে প্রথম তো প্রথমে গিয়ে মানে এমনি গিয়েছিলাম যে যাই আর কি, এইভাবেই আর কি, মানে প্রাইজ টাইজ পাবো সেইভাবে। তো এই সুযোগটা আপনার কি করে আসে, বা এই ভাবনা চিন্তাটা কি করে করেন যে আলফায় যাবেন? মানে খোঁজটা কোত্থেকে পান? এই বিজ্ঞাপন দেখেছিলাম, আলফাতে তো বিজ্ঞাপন দিচ্ছিলই। এটা কালো জিরের কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে না? লঙ্কা একটু বেশি কি 5-6টা লঙ্কা দেখলাম, কাঁচা লঙ্কা। হ্যাঁ, আর গোটা তো গোটা। হ্যাঁ, এটা এর মধ্যে তার মানে শুকনো লঙ্কা লাগে না। ইলিশে পার্বণে আপনি একা গিয়েছিলেন না বাড়ির লোকজন, আত্মীয় স্বজন? আমি একদমই একা গেছিলাম। একা গেছিলেন? বাড়ির লোকজন টিভিতে নিশ্চয়ই আপনাকে দেখেছে? হ্যাঁ, তা দেখেছে। তো সবাই দেখে কিরকম বললো? মানে আমার একটা 2 মাসের ছোট্ট মেয়ে আছে, আচ্ছা, তো তাকে রেখে অনেক ঘন্টার জন্য গেছিলাম। তো তারপর যখন প্রাইজটা পেলাম, ভাবলাম যে ঠিক আছে, যাক, সার্থক হলো। এতক্ষণ বাচ্চাটাকে রেখে এসেছি একা বাড়িতে। আমি এবারে এটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। কুমড়ো, কাঁচা কুমড়ো, 4টে ইলিশ মাছ তো 4টে, হ্যাঁ, 4-5 আমি কি ধরবো এটা? সুবিধা হবে তাহলে। আচ্ছা, মানে প্রথমে তেলটা দেওয়া হলো, তেলে তারপর বোধহয় কালো জিরে দেওয়া হয়েছিল ফোড়ন হিসেবে, ওটাই। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে
কুমড়ো আর কাটোয়ার ডাঁটা। কাটোয়ার ডাঁটা, লঙ্কা দেওয়া হয়েছে, শুকনো কাঁচা লঙ্কা, হলুদ, নুন। আচ্ছা, নুনটা মোটামুটি আন্দাজ মতো আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য, একদম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো একটু ঝোল ঝোল হয় আর কি। আপনার কি মনে হয় যে মাছের মধ্যে কি ইলিশই সব থেকে সেরা? অবশ্যই। সবার তোমার মনে হয় না যেটা? হ্যাঁ, মনে তো হয় ডেফিনেটলি। তবে আমার মনে হয় যে একটু ছুটির দিনে বোধহয় ইলিশ মাছটা খেতে আরো ভালো লাগে। রসিয়ে খাওয়ার জিনিস তো, ছুটি ছাটার দিনে বেরোনোর তারা থাকলে তখন খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, আর খাওয়াতেও ভালো লাগে। অবশ্যই। আপনি কি সার্ভিস করেন? আমি একটা প্রাইভেট চাকরি করি। এখন অবশ্য আমি ছুটিতেই রয়েছি, ডিসেম্বর পর্যন্ত ছুটি দিয়েছে, আমার বাচ্চাটা ছোট আর কি। আচ্ছা, ও আচ্ছা। আপনার মেয়ের নাম কি? ডাক নাম হচ্ছে তিন্নি। তিন্নি বলেই ডাকছি। তাহলে তিন্নি কি দেখছে আজকে আপনি রান্না করছেন? তিনি কি দেখতে পারবে বলে মনে হয়? এখন তো 2 মাস বয়স। দেখতে ডেফিনেটলি পারবে, কিন্তু বুঝতে পারবে না। আমি জল দিয়ে দেবো। এটা না একটুখানি অল্প অল্প সেদ্ধ হলে পরে অর্ধেক সেদ্ধ হবে, এটা ঢেকে দিয়ে দেবে। তাড়াতাড়ি। কতক্ষণ সময় লাগবে ঢেকে দেওয়ার পরে? বেশি, এটা ভীষণ তাড়াতাড়ি রান্না। তাড়াতাড়ি হয় না? 5-7 মিনিট রাখলে হয়ে যাবে? হ্যাঁ, অতক্ষণও লাগবে না। কাঁচা কুমড়ো আর এই ডাঁটা দুটোই ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়। এটা তো ম্যারিনেট করাই আছে। সফট মাছ তো, খুব নরম মাছ বলে আর কি। আর আপনি বাড়িতে এমনি কেউ যদি ধরুন আপনার থেকে রেসিপি নিয়ে কেউ যদি রান্না করতে চায় বা সেরকম, সেই অর্থে কি আপনি কাউকে শেখান বা? হ্যাঁ, যদি বলে ভালো লেগেছে আর কিছু করলাম, তো জিজ্ঞাসা করলে কিভাবে করেছিস সেটা বললে রেসিপিটা। আচ্ছা, ভবিষ্যতে মানে কোনো এরকম প্ল্যান আছে যে আপনি এরকম ট্রেনিং সেন্টার খুলবেন বা শেখাবেন এরকম এত কিছু? ভালো মনে আমি জানি না, এত কিছু শিখতে পারিনি এখন। ওই টুকটুক করে যেইটুকুনি আর কি ঘরোয়া রান্না আর মানে কি। ইচ্ছে কি আছে এরকম আরো অনেক রান্না শিখে যদি আপনি? হ্যাঁ, সে তো কাউকে মানে স্কুল করার মতো নয়, তো কেউ শিখতে চাইলে অবশ্যই শেখাবো। অবশ্য আপনি কিন্তু ইতিমধ্যে আমাদের দর্শকদের অনেক ভালো ভালো জিনিস শেখাচ্ছেন। এটা বোধহয় হয়ে গেছে না? এটা হ্যাঁ, এবারে মাছটা দিতে হবে। এটা অর্ধেক অল্প অল্প সিদ্ধ হয়ে গেল না, এবার মাছটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা যে সিদ্ধ হয়ে গেছে ওটা ওই সময়ের উপরই খানিকটা হ্যাঁ, সময় ইয়ে দিয়ে দেখে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু আচ্ছা, ইলিশে পার্বণেও তো আপনি এই সবুজে ইলিশটাই রান্না করেছিলেন, তো ওটাতে কতগুলো ইলিশ মাছ রান্না করেছিলেন? ওটাতে 4 টুকরো ছিল, কিন্তু ওটা কন্টেনারটা ছোট ছিল। টেস্ট করেছিল কারা, মানে জাজরা কে ছিল? সম্ভবত আমাদের অনেক শিল্পীরা ছিলেন। হ্যাঁ, অনেকেই ছিলেন। চিরঞ্জিত, তারপরে জুন মালিয়া, আর কে ছিল, কাঞ্চন ছিল, তারপরে কতক্ষণ শিল্পী ছিলেন যেমনি দীপালি ভট্টাচার্য, তারপরে সমীর রাইচ, সুনীল রায়, আরো অনেকে। ওনারা সবাই টেস্ট করেছেন। টেস্ট করে কি বলেছেন, মানে কেউ কি স্পেশাল কিছু বলেছেন? বা নতুনত্ব আর কি, নতুন লেগেছে আর কি, কাঁচা কুমড়ো আর কাটোয়ার ডাঁটা দিয়ে। তোমার নামটাই তো একদম সবুজে ইলিশ, নামটাই প্রথম শুনলাম আমি। ওনারাও আমার মনে হয় প্রথমই শুনেছেন। খুব ভালো হওয়ারই কথা। এতক্ষণে মনে হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ইলিশ মাছ তো এমনিতে খুব সফট মাছ, বেশি সময় লাগে না। রংটাও কিন্তু সবুজ হলুদ, মানে খুব ভালো গন্ধ বেরোচ্ছে না? গন্ধ বেরিয়েছে। মানে সবুজে ইলিশ নামটা কিন্তু এটার জন্য একদম পারফেক্ট। একদম। এবার এগুলো তুলে রাখছি এখানে। আচ্ছা, ইলিশ মাছ আর তার ডিমটা মানে খুব বিখ্যাত ব্যাপার না? হ্যাঁ, তুমি পারবে খেতে। এখানে রয়েছে এই মাছের মধ্যে ডিম। সেই আমি সেটাই প্রথমে আগে দেখেছি, ইলিশ মাছ তো আছেই, প্লাস তার সাথে ডিমও আছে। গ্রেভিটাও দেখ বেশ অনেকটা আছে, মানে এটা যে ভাত দিয়ে খাওয়ার পক্ষে ঠিক, এটা তো বলেইছিলেন প্রথমে। এটা আমার মনে হয় খুব হেলদিও হবে, এত ভেজিটেবলস আছে বলে। নিশ্চয়ই। আর কেউ ধর হট করে বাড়িতে চলে এসছে, যদি ইলিশ মাছ থাকে তাহলে চট করে দেওয়া যেতে পারে। আপনি কি রান্না করতে গিয়ে সব থেকে আগে এটা কি দেখেন কি যে রেসিপিটাই আপনি করবেন সেটা যাতে খুব চটপটে তাড়াতাড়ি হয়ে যায়? সেটা তো সুবিধে, কারণ নবনীতা দি তো সার্ভিস করেন। ছুটির দিন হলে তাহলে ছুটির দিন হলে একটু, কিন্তু অন্য দিন হলে তো তখন তাড়াতাড়ি যাতে হয় আর কি। এটা তো রেডি না? হ্যাঁ, এটা রেডি হবে। টেস্ট করতে পারি? নিশ্চয়ই। কি আগে কর, দিদিও একটু টেস্ট করে দেখুন।
আমি তো রান্নাই করেছি, তোমরা দেখো টেস্ট করে। আমি তো করবই। দারুণ হয়ে যাবে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সবুজে ইলিশ করতে লাগছে ইলিশ মাছ 4 টুকরো, কাঁচা কুমড়ো, কাটোয়ার ডাঁটা 2টি, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ, সর্ষের তেল পরিমাণ মতো। প্রথমে সর্ষের তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এরপর কাঁচা কুমড়োর টুকরো ও কাটোয়ার ডাঁটা, হলুদ ও নুন দিয়ে একটু ভেজে জল দিন। অল্প সেদ্ধ হয়ে এলে নুন ও হলুদ মাখানো মাছের টুকরোগুলো ছাড়ুন। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে রেসিপিটা লিখে নিয়েছেন, খুব সহজ সবুজে ইলিশ। আর আমার মনে হচ্ছে একটা কথা, যে আপনাদের মনে হচ্ছে কেন ইলিশে পার্বণে অংশগ্রহণ করলাম না, তাহলে নারীর রান্নাঘরে এসে রান্না করতে পারতাম। কিন্তু তার জন্য কোনো চিন্তা নেই, আপনাদের জন্য তো পুরস্কারের ব্যবস্থা আছে, সেটা আপনাদের পিঙ্কি বলবে। আর সেটা হচ্ছে এই, আপনাদের কাছে যদি কোনো ভালো রেসিপি থাকে আমাদেরকে অতি অবশ্যই লিখে জানান। আপনাদের রেসিপির মধ্যে থেকে যেটা সব থেকে ভালো হবে তার জন্য আমাদের কাছে থাকবে পুরস্কার। আর শুধু তাই নয়, বোনাস হিসেবে আপনারাও কিন্তু আসতে পারেন আমাদের নারীর রান্নাঘরে আমার সাথে আর বনামের সাথে রান্না করবার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিই, কিন্তু আবার আমরা আসবো খুব চমৎকার একটা রেসিপি নিয়ে। নমস্কার।